স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে হঠাৎই হাতে পড়ে গেল আমাদের 2023-এ ক্রিসমাসে ছুটি কাটানোর কিছু ভিডিও এবং কিছু স্মরণীয় মুহূর্ত। সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। 23শে ডিসেম্বর কলকাতা থেকে বাসে করে রওনা দিয়ে আমরা 24শে ডিসেম্বর সকালে পৌঁছেছিলাম এনজিপি বাস স্ট্যান্ডে, এবং সেখান থেকে আগের থেকে ঠিক করা ভাড়া গাড়িতে চেপে আমরা রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। আমি আগের থেকে ঠিক করে রাখিনি যে কোনো দিন এই ভিডিওগুলো নিয়ে কোনো ব্লগ তৈরি করব, সেই জন্য এখানে প্রত্যেকটা জায়গার ডিটেলস বা খুঁটিনাটি এই ব্যাপারগুলো বেশ কিছু জায়গায় নজর এড়িয়ে গেছে বা আমি সংগ্রহ করিনি, কারণ এই ভিডিওগুলো আমি তুলেছিলাম কেবলমাত্র নিজের জন্যই। সে যাই হোক, দেখতে কিন্তু আপনাদের ভালো লাগবে, কারণ এখানকার অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই, এটা অন্তত আমার বিশ্বাস। এনজিপি থেকে গ্যাংটক যাওয়ার রাস্তায় দুপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা চোখ ভরে মন ভরে উপভোগ করার পর আমরা দুপুর 2-2:30 নাগাদ হাজির হয়েছিলাম আমাদের গ্যাংটকে যে হোটেলটি ঠিক করা ছিল সেখানে। হোটেলটি গ্যাংটকের ঠিক কেন্দ্রে ছিল না, গ্যাংটক থেকে বেশ খানিকটা আউটস্কার্টসে, কারণ আমরা চেয়েছিলাম যে আমরা প্রকৃতিকে যাতে উপভোগ করতে পারি আমরা সেই ধরনের একটি হোটেলে থাকবো। আর হোটেলে আমাদের মেয়াদি ছিল কেবলমাত্র 2 রাত, অর্থাৎ 24শে ডিসেম্বরের রাত এবং 25শে ডিসেম্বরের রাত। না, একটু ভুল বললাম, শুধুমাত্র 24শে ডিসেম্বরের রাতই। পথে যেতে যেতে পড়লো এই পাহাড়ি ঝর্ণাটি, কী নাম আজ আর মনে নেই। আর এই আমাদের হোটেলের বাইরেটা বলা ভালো। হোটেলটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, এবং কোনো বাহুল্য সেরকম কিছু নেই। আর যেহেতু এটা জনবসতির থেকে একটু বাইরের দিকে, সেই জন্য এখানে আপনি চাইলে এখানে প্রকৃতিকে মন খুলে আপনি উপভোগ করতে পারবেন। যাই হোক, হোটেলে বেশিক্ষণ সময় না কাটিয়ে, যেহেতু হাতে সময় খুব কম, সেই জন্য আমরা সেদিনই রওনা দিলাম রুমটেক মনেস্ট্রির উদ্দেশ্যে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি রুমটেক মনেস্ট্রিতে। রুমটেক মনেস্ট্রি তিব্বতী বৌদ্ধ ধর্মের অন্যতম একটু কেন্দ্র। আমার জানা ছিল না, ওখানে গিয়ে আমি জানতে পারলাম যে দেশ বিশেষে বৌদ্ধ ধর্মের কিছু রকমফের আছে। যেমন ভুটানে যেভাবে বৌদ্ধ ধর্মকে অনুসরণ করা হয়, সেটার থেকে যেভাবে ভারতবর্ষে যেভাবে অনুসরণ করা হয় সেটা কিন্তু কিছুটা আলাদা। আবার তিব্বতে যেভাবে অনুসরণ করা হয় সেটা থেকে অন্যান্য জায়গায় চীনে যেভাবে অনুসরণ করা হয় সেটা কিন্তু আলাদা। সুতরাং দেশ বিশেষে বৌদ্ধ ধর্মের কিছু রকমফের আছে, যেরকম আমরা হিন্দু ধর্মের ক্ষেত্রেও দেখতে পাই, অনেকটা সেই রকমই। তবে এইখানে সবচেয়ে যেটা আকর্ষণীয় আমার মনে হয়েছিল সেটা হলো এখানকার ছাদটা। ছাদের মধ্যে একটা কাঁচের ঘরের মধ্যে দেখুন একজন বৌদ্ধ সন্ন্যাসী কতগুলো প্রদীপ জ্বালাবেন বলে জড়ো করেছেন, দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। পৃথিবীর সব ধর্মেই প্রদীপের বা মোমবাতির বা আগুনের একটা বিশেষ ভূমিকা আছে, এটা মানতেই হবে। রুমটেক থেকে আমরা সোজাসুজি চলে এসেছিলাম এমজি মার্গে। গ্যাংটকে আসবো বা সিকিমে আসবো, অথচ এমজি মার্গে আসবো না, সেটা তো হয় না। তারপর আবার ক্রিসমাস ইভের রাত, সুতরাং জমজমাট এমজি মার্গ, সমস্ত দোকান রেস্তোরাঁ সব জায়গায় যেন ভিড় উপচে পড়ছিল। কলকাতার ক্রিসমাস ইভকে আমরা এতটুকুও মিস করিনি। এমজি মার্গের প্রধান আকর্ষণ হলো এখানকার বিশুদ্ধ দার্জিলিংয়ের চা, আর সেই সঙ্গে ঘরে তৈরি মোমো। এখানে প্রচুর মোমো বিক্রেতা আসেন, যারা ঘর থেকে মোমো তৈরি করে এনে এখানে বিক্রি করেন। যাই হোক,
খাওয়া দাওয়া শেষ করে আমরা ফিরে এলাম হোটেলে। আর হোটেলের ব্যালকনি থেকে নিচের দিকে রাস্তাটা অদ্ভুত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এক টুকরো আকাশ যেন নিচে চলে এসেছে। এখানে বেশ কিছু, আগেই বললাম যে বেশ কিছু মুহূর্ত আমি ভিডিও বন্দি করতে পারিনি, সেই কারণে স্টিল ছবি তো তুলেছিলাম, সেই স্টিল ছবিগুলোই আপনাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করছি। বাইরে বেশ হাওয়া, ডিসেম্বরের রাত বুঝতেই পাচ্ছেন, আর সেই জন্য বেশি রাত না জেগে আমরা তাড়াতাড়ি শুতেই চলে গেছিলাম, কারণ পরের দিন এখান থেকে আমরা চলে যাব ছাঙ্গুতে। গ্যাংটক থেকে ছাঙ্গু লেকের দূরত্ব প্রায় 40 কিলোমিটারের মতো এবং যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। যেহেতু পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে, সেজন্য নর্মাল বা সমতলের রাস্তা থেকে এই রাস্তায় চলার সময়টা কিন্তু একটু বেশিই লাগে। সমস্ত রাস্তাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং মসৃণও বটে। কিছু কিছু জায়গায় একটু এবড়ো খেবড়ো আছে, যেটা পাহাড়ি রাস্তায় হয়েই থাকে। কিন্তু আমাকে সবচেয়ে যেটা আকর্ষণ করেছিল যে রাস্তার একপাশে খাদের দিকে এই পতাকাগুলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙের পতাকা চোখে পড়লো, তবে সাদা পতাকার আধিক্যই বেশি। এখানকার মানুষজন বোধহয় বিশেষভাবে শান্তিপ্রিয় এবং বৌদ্ধ ধর্মের মূল যে কথাটা অর্থাৎ শান্তি, সেটা এরা মনে প্রাণে বিশ্বাস করেন। পাহাড়ি রাস্তায় চলার অভিজ্ঞতা আমাদের সকলেরই কিছু না কিছু আছে, সেই জন্য সেরকম কোনো শারীরিক প্রতিবন্ধকতার সম্মুখীন আমরা হইনি। তবু যাই হোক, এই রাস্তায় চলতে গেলে যদি বয়স্ক কেউ থেকে থাকেন তাহলে কিছু কর্পূর সঙ্গে থাকলে ভালো, সেই সঙ্গে কিছু চকলেটস বা চুইনগাম জাতীয় জিনিসও সঙ্গে রাখবেন। আর কেউ কিন্তু খালি পেটে পাহাড়ে চড়ার চেষ্টা করবেন না, অর্থাৎ যাত্রা শুরুর আগে যেখান থেকেই যাত্রা শুরু করুন না কেন, মিল কিংবা লাঞ্চ, অর্থাৎ ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ, ভুল বললাম, ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ, সেটা কিন্তু পেট ভরে করে নেবেন। প্রকৃতির কোলে এসে একটা জিনিসই মনে হয় যে মানুষে মানুষে যে বিভেদ, যে লড়াই, যে দ্বন্দ্ব, সেটা কতখানি আমরা কতখানি পরস্পরকে ভুল বুঝে সেটা করে থাকি। আর পাহাড় আমাদের একটা নির্বিকল্প হওয়ার একটা মনে হয় একটা শিক্ষা দেয়। পাহাড়ে বেড়াতে গেলে আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে কিন্তু পাহাড়ের রাস্তা। আমি যেখানেই যাই আমি চেষ্টা করি যাতে রাস্তার দুপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা যেন আমি প্রাণ ভরে উপভোগ করতে পারি। একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। আমার মুখ চোখের এই হতভম্ব অবস্থা দেখে বুঝতে পারছেন সামনে নিশ্চয়ই আমি আশ্চর্য কিছু একটা দেখেছি। এইবার দেখুন, কাঞ্চনজঙ্ঘার এত অনাবিল সৌন্দর্য এখান থেকে যে আমি এইভাবে উপভোগ করতে পারবো সেটা কখনো ভাবিনি।
ছেড়ে যেতে তো মন একেবারেই চাইছিল না, কিন্তু যেতেই হবে, কারণ আমাদের গন্তব্য আরও কিছুটা দূরে। অগত্যা চলতে শুরু করলাম, কিন্তু আশেপাশে যা সৌন্দর্য আমরা উপভোগ করেছিলাম তা জীবনেও ভুলব না। আমরা পৌঁছে গেছি ছাঙ্গুতে, আর এই দেখুন দুই ভাই বোন, এরা গত রাত্রে পড়া বরফের ওপর দিয়ে গেছিলো ফটোশ্যুট করার জন্য। যখন নেমে আসছে তখন পড়েছে বিপদে, কারণ যেহেতু বরফটা খুব একটা পুরনো নয় তাই যথেষ্ট স্লিপারি। আমি নিজেও একবার আছাড় খেয়েছিলাম এই বরফের মধ্যে। যাই হোক, নিরাপদে এরা নিচে নেমে এলো। আর এই হচ্ছে ছাঙ্গু লেক। এই লেকের আমি অনেক স্টিল ছবি তুলেছি, কিন্তু ওই যেটা বললাম শুরুতে, তো কোনো প্ল্যান ছিল না যে এর উপর একটা ব্লগ তৈরি করব কোনো দিন। ছাঙ্গু লেক সাধারণত একটি গ্লেসিয়ার থেকে গ্লেসিয়ারের জমা জলে, অর্থাৎ বরফ গলা জলে তৈরি। এইখান থেকে এইখানকার স্থানীয় লোকেরা যে নিত্য প্রয়োজনীয় যে জলের ব্যবহার সেটা এই লেকের জল থেকেই করে থাকেন। এখানে আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম, তার কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের ক্রিসমাসটা কিন্তু একেবারে জমে গেছিল। কলকাতা সাধারণত এত বছর ধরে আমরা যে ক্রিসমাসটা কাটিয়েছি তার থেকে এই ক্রিসমাসটা একেবারে আলাদা ছিল, সারা জীবন মনে থাকবে। আজকে এই পর্যন্তই। আমার সিকিম ডায়েরি প্রথম পর্যায়ে এখানেই শেষ করলাম। যদি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল। নমস্কার, শিগগিরই দেখা হচ্ছে। আমাদের পরের গন্তব্য টেমিটি গার্ডেনে। চলুন সেখানে গিয়ে আবার দেখা হবে।